বেরিয়েছি। এটা হচ্ছে বিকেলবেলা, হ্যাঁ পুরীর বিকেলবেলা। হ্যাঁ। তো আজকে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি এবং পিসির বাড়ি। আমরা রেডি সবসময় ফার্স্ট একদম। বাকিরা আসেন কত পার ডে হ্যাঁ। অটোয় করে আমরা প্রথমেই যে মন্দিরটিতে গেলাম, সেখানে শিল্পীদের শিল্পকলা আমায় মুগ্ধ করেছিল। এখানকার বেশিরভাগ মন্দিরই পাথরের তৈরি। মন্দিরটিতে মানুষের উপচে পড়া ভিড় তো দেখা যায় না, তবে যা আমাকে মুগ্ধ করেছিল তা হলো শিল্পীদের শিল্পকলা। পাথরে এবং কাঠে শিল্পীরা অপূর্ব সব কারুকলা ফুটিয়ে তুলছিল তাদের দক্ষ হাতের মাধ্যমে। সামনাসামনি এই দৃশ্য দেখে মনের মধ্যে এক রাশ ভালো লাগা নিয়ে আবার আমরা রওনা দিলাম যোগুদাদার মাসির বাড়ি দেখার উদ্দেশ্যে। এটি হলো পুরীর গুন্ডিচা টেম্পল, যেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি। করোনাকালীন পর থেকে এখানে সেভাবে আর প্রবেশ করতে দেওয়া হয় না, তাই আমরাও ভেতরে ঢুকিনি। আর রাস্তার পাশেই পড়বে মসিমা মন্দির, এটাই নাকি জগন্নাথ দেবের আসল মাসির বাড়ি। আমরা এখন এসেছি পিসির বাড়ি, জগন্নাথ দেবের পিসির বাড়িতে। দারুণ জায়গা, জলের মধ্যে। জগন্নাথ দেবের পিসির বাড়ি অপূর্ব সুন্দর এক জায়গায়, একদম জলের মধ্যে একখানা। রথযাত্রার দিন 3 ভাই বোন মিলে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী এখানেই স্নান করেন। পরবর্তীতে গুন্ডিচা টেম্পল, যেখানে মাসির বাড়ি, সেখানে বাকি 9 দিন থাকেন। আর এই পুকুরটিতে রয়েছে অসংখ্য মাছ, সেটা ছোট ছোট মাছের বাচ্চাগুলিকে দেখলেই বোঝা যায়। সূর্যের আলো লেগে সেগুলিতে চকচক করছিল। আর ওই যে মন্দিরটি যেটা জলের মধ্যে রয়েছে, সেখানে যেতে গেলে 10 টাকার টিকিট মূল্য দিতে হয়। উপরে শান বাঁধানো জায়গায় বসে বসে আমরা এখন পিসির বাড়ি। মাছ দাঁড়ান, দারুণ সুন্দর একটা জায়গা। হয়নি তো, ও ছবি তুলবো। এই পানকড়ি মাছগুলি বাবারি, ওই জন্য পানকড়ি ঘাটাচ্ছে বলে ও মাছগুলো এরকম করছে। এটা উঠা, এটা উঠা, এইটা গড়িছে গড়িছে না। 10 টাকার টিকিট মূল্য দিয়ে আমি এখন পৌঁছে গেছি জলের ওপরে থাকা জগন্নাথ দেবের পিসির বাড়িতে। এবং এই আসার পথেই একটি বড় মাছ দেখতে পাওয়া গেছিল। সেটা অনেকক্ষণ একজন ভদ্রলোক আমাকে কিছু বলছিলেন উড়িয়া ভাষায়, যেটা আমি বুঝতে পারছিলাম না। এখন আবার আমরা দলবল বেঁধে যাচ্ছি শিব মন্দির, 108 শিব মন্দির না, গোশালা আর কি যেন বললো, গিয়ে দেখি। হ্যাঁ, আর গোশালা বললো, আর কি কি আছে বললো ভেতরে। ইতিমধ্যেই আমাদের বেশ কয়েকটা মন্দির দর্শন হয়েছিল। এরপরে আমরা নতুন আরও একটি মন্দিরে এসেছিলাম। আর ওই যে গল্পটি বলছিলাম, তিনি আমাকে বারবার উড়িয়া ভাষায় ডেকে বড় মাছটি দেখানোর চেষ্টা করছিলেন, কিন্তু আমি যেহেতু ওনার ভাষা বুঝতেই পারছিলাম না, তার জন্য উনি আমাকে আলতো করে হাত দিয়ে ডাকলেন এবং দেখালেন মাছটি। আসলে আমার হাতে একটি স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ড দেখে অনেকেরই অনেক উৎসাহ ছিল। কিন্তু ভিডিওগুলি যখন আমি শ্যুট করতে চাই, তখন যদি এরকম কোনো পজিটিভ পরিবেশ তৈরি হয় আমার চারপাশে, তখন কিন্তু বেশ ভালো লাগে। আমি বেশিরভাগ সময় যে ভিডিওগুলো করে থাকি সেগুলো হচ্ছে ভীষণ ন্যাচারাল, যা হচ্ছে সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করি। সুতরাং যখন ভিডিও ক্লিপ নিই, সেটা হচ্ছে আমার রিয়েল লাইফে যদি পজিটিভ ভাইবস থাকে তখন বেশ ভালো লাগে। কিন্তু এই কাটছাট করে আমি যখন একটি ভিডিওকে সুন্দরভাবে উপস্থাপন করছি, সেটা তখনই হয়ে যাচ্ছে রিয়েল লাইফ। সেখানে পুরোটা সত্য থাকছে না, যতটুকু ভালো ততটুকুই তুলে ধরার চেষ্টা করি। রথের চাকাটি ছিল কিন্তু বেশ ভারী, তবুও যেহেতু সবাই ঘোরাচ্ছিল, আমারও খুব ইচ্ছে হলো একবার ঘোরাই। আর এই যে দৃশ্যটা, এটাও কিন্তু দারুণ অপূর্ব। এখানকার কারুকার্যগুলো খুবই সুন্দর দেখার মতন। আর এর ভেতরেই রয়েছে 108টি শিবলিঙ্গ। উড়িষ্যার বেশিরভাগ মন্দিরগুলি পাথরের তৈরি, আর দুয়ারে বেশিরভাগ জায়গাতেই রয়েছে সিংহমূর্তি কিংবা
প্রহরীদের মূর্তি। পশ্চিমবঙ্গের বেশিরভাগ মন্দিরগুলির দেবদেবী শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, মনসা, কিন্তু উড়িষ্যায় এই সমস্ত দেবদেবী থাকলেও ওখানকার বেশি প্রাধান্য পায় জগন্নাথ দেব, নৃসিংহ, রাধা কৃষ্ণের মন্দির। আমরা এখন পুরীর গুপ্ত বৃন্দাবনে এসেছি, আর এসেই শ্রীকৃষ্ণ আর চৈতন্যদেব। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন আর শ্রী চৈতন্যদেবের লীলাক্ষেত্র পুরী, আর এই দুই ক্ষেত্র একই সূত্রে গাঁথা রয়েছে পুরীর গুপ্তবৃন্দাবন। চৈতন্যদেব এইখানে এসে সাধনা করতেন। এই আশ্রমের দৃশ্য গাছগাছালিতে ভরা। শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের রূপ, লীলা খেলা, কালিয়া নাগ দমন ইত্যাদি পৌরাণিক মূর্তি গাঁথা রয়েছে এই গুপ্ত বৃন্দাবনে। তারপরে বিকালে আবার আসবো দুপুরবেলা। আমরা বিকালে না দুপুরবেলা আসবো। আচ্ছা আচ্ছা, মন্দিরটার সামনে সুন্দর সমুদ্র। সন্ধ্যা আরতির সুন্দর মুহূর্ত কাটিয়ে এবার আমাদের আবার রুমে ফেরার পালা।